আগের পর্বগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবার আমার এই ইন্দোনেশিয়া ডায়েরি ভালো লাগছে। বালিতে আজ আমাদের ডে 3 আর ইন্দোনেশিয়ায় আজ আমাদের ডে 6। আজকে অর্থাৎ 2 অক্টোবর ছিল মহালয়া। জীবনে বোধহয় এই প্রথমবার দেশের বাইরে, শহরের বাইরে, বাড়ির বাইরে মহালয়া কাটালাম। এখানে সকাল 7টা মানে ভারতবর্ষে এখন সকাল 4:30। তাই উঠেই ইউটিউবে চালিয়ে দিয়েছিলাম মহিষাসুরমর্দিনী। শুনে টুনে আমরা এখন চলে এলাম ব্রেকফাস্টের পথে। আমাদের হোটেলের সুইমিং পুলটি ভারী সুন্দর, আর তাকে ঘিরে নানান ফুলের সমাহারযুক্ত একটা দারুণ দুর্দান্ত সুন্দর বাগান। সত্যি হোটেলটা সকালবেলা ঘুরে বেড়ালে দারুণ ভালো লাগে। আগেই আপনাদের বলেছিলাম যে বালি প্রভিন্সের 90% জনবসতি হিন্দু, এবং এনাদের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি হোটেলে খুব সুন্দর সুন্দর মন্দির আছে। সময় করে নিশ্চয়ই দেখাবো। আপাতত এটা হলো আমাদের ব্রেকফাস্টের এরিয়া, ঠিক সুইমিং পুলের পাশেই। ওপেন এয়ারও নয়, আবার ক্লোজ ডোরও নয়। সকালবেলা এখানে বসে ব্রেকফাস্ট সারতে দিব্যি লাগে। দেখুন, প্রথমেই রাখা আছে অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, জল, আর তারপরেই চা কফির কাউন্টার। সেটা পেরিয়ে একটু এগোতেই ফলের কাউন্টার, তারপর পাউরুটি, বিভিন্ন ধরনের সস। তো আর কি দেরি না করে ভাবলাম খাওয়া শুরু করে দিই। প্লেটগুলো কি ভারী ভালো দেখতে না? যদিও সকাল সকাল মানুষ কি করে যে ফ্রাইড রাইস খায় আমি জানি না। এখানে নাসি গোরেংও রাখা ছিল, আবার এখানে মি গোরেংও রাখা ছিল। নাসি মানে ভাত, গোরেং মানে ভাজা। তো আমরা কফি, অরেঞ্জ জুস, কিছুটা ফল আর পাউরুটি নিয়ে এখানে বসে গেছি। এনারা ডিমও দেন, প্রত্যেকের জন্য 2টি করে ডিম ধার্য। আপনি যেভাবে খেতে চান বলে দেবেন, হার্ড বয়েলড, সফট বয়েলড, পোচড, অমলেট, স্ক্র্যাম্বলড, যেটা আপনার পছন্দ। সকাল 7টায় শুরু হয় আর চলে বেলা 10টা অবধি। দেখুন, গরম গরম প্যানকেকও এসে গেছে। প্যানকেকটা খেতে এত ভালো ছিল যে কি বলবো। জীবনে কোনো দিন আমি ব্রেকফাস্ট খাই না বেলা 10টার পর, কোনো কোনো দিন 12টাতেও ঘুম থেকে উঠি। 1 কাপ চা আর তারপর দুপুরে ভাত। খুব খারাপ লাইফস্টাইল, বাট এখানে এসে আমার ব্রেকফাস্ট খাওয়ার একটা ছোট্ট মতো অভ্যেস হলো। দেখা যাক কলকাতায় গিয়ে আমি কন্টিনিউ করতে পারি কি না। এই সুইমিং পুল এরিয়াটা আমার ভারী পছন্দ হয়েছে, কিন্তু আমরা এত প্যাকড শিডিউল নিয়ে এসেছি এবং আমার বিধি এতই বাম যে আমাকে কাজও করতে হচ্ছে সন্ধ্যের পর বসে বসে, যার ফলে আমার আর সুইমিং পুলে নামা হচ্ছে না। সুইমিং পুলের টাইমিং কিন্তু রাত 9টা অবধি, তারপরে নয়। তো এই যে দেখুন, আমাদের চালক মহাশয় এসে গেছেন। সদা হাস্যমুখ, ভারী ভালো মানুষটি। ওনার গাড়িতে উঠে আজকে আমরা চলেছি ইস্ট বালি। বালি এর আগের দিনই আপনাদের বলছিলাম টেকনিক্যালি 4টি পার্টে বিভক্ত: নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সাউথ বালি, যেখানে আমরা এখন আছি, মেজরলি সমস্ত ট্যুরিস্ট থাকে। বাট আপনারা এলে অন্তত শুধু বালি যদি আসেন, 6টা দিন হাতে নিয়ে আসবেন। 2টো দিন নর্থ বালি অর্থাৎ উবুদে থাকবেন, আর বাকি 4 দিন সাউথ বালিতে। ওয়েস্ট বালি আমরা যাচ্ছি না, ওদিকে প্রচুর ওয়াটারফল আছে এবং তার সাথে আছে বেশ কিছু টেম্পলস। আমরা যাচ্ছি আজকে ইস্ট বালিতে। আমাদের প্রথম গন্তব্য হলো পুরা লিম্পুয়াং টেম্পল। পুরা মানে অ্যাকচুয়ালি টেম্পল, যেখানে আছে বালির বিখ্যাত গেট অফ হেভেন। যখনই কোনো ট্রাভেল কোম্পানি বালি ট্যুরকে প্রমোট করে বা যে কেউ বালি থেকে ঘুরে আসে, এই গেট অফ হেভেনের সামনে দাঁড়িয়ে একটি ছবি অবশ্যই তোলে। আপনারা যদি নিজেরা ঘুরতে আসতে চান, নিজেরা যেতে চান স্কুটিতে করে বা ট্যাক্সি ভাড়া করে, যেতেই পারেন। আমি আগেও বলেছি, আমার পার্সোনাল প্রেফারেন্স এটা নয়, স্পেশালি বিদেশ আসার ক্ষেত্রে, কারণ কিছু লিমিটেশনস থেকেই যায়। এবার আপনাদের আরও একটা জিনিস বলি, বালির ভিসা কিন্তু অনলাইনও হয়, বালির ভিসা কিন্তু অন অ্যারাইভালও হয়। এবার আপনি যার সাথে, যে এজেন্টের সাথেই আসবেন, তাকে বললে তিনি ভিসা করিয়ে দিতে পারেন। আপনি চাইলে নিজে ভিসা করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনের প্রসেসটা একটু ভজঘট, বাট হয়ে যায়। অথবা আপনি এখানে এসেও অন অ্যারাইভাল ভিসা নিতে পারেন। আমরা এমএমটি থেকে ভিসা ইনক্লুড করে ভিসা করেই দিই, সেটার ঝামেলা অনেক অনেক কম।
আপনি জাস্ট আসবেন আর ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ইস্ট বালি অঞ্চলটা, এটা কিন্তু বেশ জঙ্গলে ঘেরা সবুজ মতন। যাওয়ার পথটা ভারী সুন্দর। আমাদের চালক মহাশয় আগেই বলেছিলেন যে কুটার থেকে জায়গাটা একটু ঠান্ডা হবে। নুসা পেনিটায় প্রচণ্ড গরম পেয়েছি, আগের দিন দেখেছেন নিশ্চয়ই। জায়গাটা খুব সুন্দর ছিল, আর আমি তো সমুদ্র খুবই ভালোবাসি, কিন্তু এত গরম ছিল। 4:30 নাগাদ আমরা ফিরে এসেছি, তাতেই মনে হচ্ছিল মানে গরমে অস্থির পাগল হয়ে গেছে, আর পারছি না, পুরো ডিহাইড্রেটেড অবস্থা। এখানে গরমটা উনি বলছেন একটু কম হবে, দেখা যাক। বালি আসতে গেলে কিন্তু ইন্স্যুরেন্স করানোটা ম্যান্ডেটরি নয়। এটা একেবারেই আপনাদের ওপর ডিপেন্ড করবে, আপনারা করতে চান কি করতে চান না। এছাড়াও বালি সম্পর্কে আরও কয়েকটা কথা বলে দিই। আপনারা বালিনিজ যে টাকা মানে ইন্দোনেশিয়ান রুপিয়া, সেটাতেও মানি কনভার্ট করে আনতে পারেন, অথবা ডলারেও মানি কনভার্ট করে আনতে পারেন, কারণ এখানে প্রচুর এক্সচেঞ্জের আপনি স্টলস পাবেন, গ্যারান্টিড মানি এক্সচেঞ্জ, এইগুলোতে নো কমিশন লেখা থাকে। তারা সবাই ভালো রেজিস্টার্ড কোম্পানি, আপনার পাসপোর্ট নিয়ে মানি এক্সচেঞ্জ করে দিয়ে দেবে। আপনি ইন্ডিয়ান টাকাও চেঞ্জ করাতে পারেন, আপনি ডলারও চেঞ্জ করাতে পারেন। তবে আমি বলবো যে আপনি টাকাটা এক্সচেঞ্জ করিয়েই আসুন। আমি যার থেকে এক্সচেঞ্জ করেছিলাম তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে তাকে কন্ট্যাক্ট। আমাকে উনি সত্যিই খুব ভালো রেট দিয়েছেন কনভার্সনের। তো মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগে সাউথ বালি থেকে ইস্ট বালি পৌঁছতে। অনেকক্ষণের রাস্তা, আমাদের আগেই বলে দেওয়া হয়েছিল যে অনেকক্ষণের রাস্তা, আপনারা আরামসে হাত পা ছড়িয়ে ঘুমোতে ঘুমোতে আসবেন। এবং সত্যিই আমরা ঘুমোতে ঘুমোতে এসেছি। এই কদিন তো ওই 4-5 ঘন্টা মানে একদম পাগলের মতো, মোষের মতো ঘুমোচ্ছি যাকে বলে, কারণ যা খাটনি যাচ্ছে। এত খাটনি তো খাটা হয় না কলকাতায়, সত্যি কথা বলতে। না এত ভোরে ওঠা হয়, না এত দৌড়াদৌড়ি করা হয়, না এত হাঁটাহাঁটি, ভয়ানক একটা শারীরিক বা কায়িক পরিশ্রম যাচ্ছে। যাই হোক, 3 ঘন্টা পর এসে পৌঁছে গেছি। এই দেখুন এখানে বাসগুলো রাখা আছে, কারণ গাড়ি পার্কিং থেকে বেরিয়ে আপনাকে এই বাসে উঠে যেতে হবে ওপরে। ওপরে বেশ খানিকটা গেলে তবে মন্দিরটা, সেখানে প্রাইভেট গাড়িকে ওনারা অ্যালাউ করেন না। তো আমাদের হাতে টিকিট দিয়ে দেওয়া হয়েছে, আমরা এখন উঠে পড়ছি বাসে। যেই বাসটা অ্যাভেলেবেল ছিল সেটার লাস্ট সিটটা ছিল। আমার মা বললো না আমি লাস্ট সিটটায় বসবো না, খুব স্টাফি আর একদম লেগ স্পেস নেই, আমরা সামনে বসবো। এবং ঠিক তাই, ভাগ্যিস বাসটা চেঞ্জ করেছিলাম। এইটা দেখুন কি সুন্দর, এই মাঝে সিটগুলো ঠিক 4 জনের জন্যই তৈরি। আর এই যে টিকিটগুলো আমার হাতে দেখছেন, এর একাংশ ছিঁড়ে নেওয়া হয়েছে, আরেকার্ধ আমার হাতে আছে। এটা ফেরার বাসের টিকিট। বাসের টিকিট আলাদা করে কাটতে হয়, কিছু 22,500 এক পিঠের, এরকম মানে টোটাল 45,000 আইডিয়ার পরে। আর টেম্পলের টিকিট আলাদা, টেম্পলের টিকিট হচ্ছে 70,000 আইডিয়ার। তো আমরা ওপরে উঠছি, এই রাস্তাটাও ভারী সুন্দর, প্রচুর নারকেল গাছ এখানে, কলা গাছ এখানে। এক ঝলক দেখলে মনে হয় সত্যি বাংলারই কোনো জায়গা বোধহয়। কিন্তু এই যে সুন্দর মন্দিরের আর্কিটেকচার, এটা দেখলেই মনটা ভালো হয়ে যায় আমার। খুব ইচ্ছে আছে কারোর বাড়ির মন্দিরে একটা ঢুকে দেখার, দেখি সময় সুযোগ হয় কিনা, ওনারা অ্যালাউ করেন কিনা। এই জার্নিটাও ভারী মজার ছিল। এর আগে আপনারা বড়পুতুরেও দেখেছেন এনারা এরকম বাস সার্ভিস দেন, ওটা যদিও ফ্রিতে ছিল, এখানে টাকা দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই ছোট ছোট মিনি ভ্যান বা মিনি বাস সার্ভিসটা বেশ মজার। বালিতে তাও দেখলাম লোকে ইংলিশটা বোঝে, কিন্তু বাকি ইন্দোনেশিয়াতে মাই গুডনেস, কাউকে কিছু বোঝাতে কাল ঘাম ছুটে গেছে। বালি অনেক বেশি ট্যুরিস্টি হয়, ইংলিশটা এনারা ভাঙা ভাঙা হলেও বোঝেন এবং বলতে পারেন। এই দেখুন এসে পৌঁছে গেছি, পরপর অনেক বাস দাঁড়িয়ে আছে। আপনি যেই বাসে আসছেন সেই বাসেই যে ফিরতে হবে তার কোনো মানে নেই, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাতে ফিরে যাবেন। এখন নেমে প্রথম কাজ হচ্ছে আমাদের টিকিট কাটা। এবং এইখানকার সম্পর্কে আরও কতগুলো কথা আপনাদের বলে দিই। এখানে কিন্তু মন্দিরে ঢোকার অনেক অনেক নিয়ম আছে, আর নিচেই আপনাদের সেটা বলে দেওয়া হবে। যেমন মেনস্ট্রুয়েটিং উইমেন আর
নট অ্যালাউড ইন দিস টেম্পল। এটা উলুবাতুতেও লেখা ছিল, বাট দে ওয়ার নট দিস স্ট্রিক্ট। এনারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করে নেবে এবং বলেও দেবেন। তারপরে এই সারং পরাটাও ম্যান্ডেটারি। এটা যদিও টিকিটের সাথে ইনক্লুডেডই থাকে, আলাদা করে কোনো টাকা দিতে হয় না। সারং পরা ম্যান্ডেটারি, এবং আপনারা যদি আমার মতো স্লিভলেস জামা পরে থাকেন, আপনাকে একটা স্কার্ফ দেওয়া হবে যেটা দিয়ে শোল্ডার কভার করতে হবে। কিন্তু আপনি যদি হাতাওয়ালা জামা পরেন সেটা করার দরকার নেই, তাই আগে থেকে জানা থাকলে আপনারা হাতাওয়ালা জামা পরেই যেতে পারেন। রং বেরঙের এই সারংগুলো দেখতে ভারী সুন্দর ছিল। জানেন তো, বাটিক কিন্তু আসলে ইন্দোনেশিয়ারই শিল্প। ইন্দোনেশিয়াতে বেড়াতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাটিক শিল্পকলা থেকে অনুপ্রাণিত হয়ে সেটাকে পশ্চিমবঙ্গে নিয়ে যান। শান্তিনিকেতনে উনি রিইনভেন্ট করেন বাটিককে। কিন্তু আসল যে কলাটা, এই যে মোম দিয়ে এঁকে তারপর রঙে চোবানো, এটা ইন্দোনেশিয়ারই একান্ত নিজস্ব আর্ট ফর্ম। আমার মা বাবা সবাই নিজের পছন্দের সারং নিয়ে নিয়েছেন, পরে নিয়েছেন। এবার আমরা উঠবো। তো এখানে অল্প একটু উঠেই একটা সিঁড়ি, এবং সেখানে আরও একবার একজন দাঁড়িয়ে আপনাকে সমস্ত নিয়মাবলীটা আরেকবার রিপিট করে দেবেন। এখানে লেখা আছে দেখুন, কি কি করা যাবে, কি কি করা যাবে না। যেমন ইউ ক্যানট কিস ইনসাইড দ্য টেম্পল, যেহেতু প্রচুর ফরেনার কাপলস, হানিমুন কাপলস আসেন তাদের জন্য। আরও বেশ কিছু নিয়মাবলী আছে, কিন্তু সেগুলো একটু মেনে চললেই হয়। যেমন কোনো মূর্তির গায়ে হেলান দেওয়া যাবে না, টাচ করা যাবে না, বসা যাবে না। অবভিয়াসলি ওনাদের কালচার সম্পর্কে ওনারা খুব স্পর্শকাতর, আর আমরাও চেষ্টা করি সেটাকে মেনটেন করার। আরও খানিকটা ওপরে হেঁটে এসে মন্দিরটা, তো বাবার কষ্ট হবে ভেবে ওখানে ট্রান্সপোর্ট সার্ভিস ছিল। 10,000 আইডিয়া দিলে একটা স্কুটিতে করে চোঁ করে একজন আপনাকে পৌঁছে দিয়ে যাবে। তো আমরা সেটা অ্যাভেল করেছিলাম। এখানে দেখুন, এরকম আপনার ওপর জল ছিটিয়ে হোলি বাথ দিয়ে আপনাকে প্রবেশ করানো হচ্ছে, এটাও নিয়মাবলীতে লেখা ছিল। এইবার তো ঢুকেই চক্ষু চড়ক গাছ, কারণ এই পুরা লিম্পুইং টেম্পলে মানুষ আসে ওই যে গেট অফ হেভেন, তার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। প্রচুর লোক তুলছেনও দেখুন। কিন্তু জানতে পারলাম এখানে যে ওয়েটিং টাইম সেটা মাত্র 3 ঘন্টার। আর এই সাহেব আমাকে দিলেন এক জবরদস্ত আইডিয়া। কি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, মানুষজন 3 ঘন্টা কেন 4 ঘন্টা ওয়েট করে ছবি তুলছেন। আমার বাবা বললেন, আমাদের সিরিয়াল নাম্বার ছিল 384, তখন চলছিল 196 এরকম। বাবা বললেন, চল না মন্দির টন্দির ঘুরে টুরে দেখি, ততক্ষণে নিশ্চয়ই খানিকটা এগিয়ে যাবে, 1 ঘন্টা কাটানোর পর নিশ্চয়ই একটু না একটু হয়েই যাবে। তো আমরাও সেই মতো মন্দির ঘুরতে শুরু করলাম। একদম ওপরে উঠে এলাম, এখান থেকে ভিউটা ছিল অপূর্ব। এক সাউথ ইন্ডিয়ান কাপলের কাছে জানতে পারলাম এই মন্দির থেকে আরও খানিকটা এগিয়ে গেলে পড়বে পুরা লিম্পুইংয়ের বাকি মন্দিরগুলো। তো সেটা হেঁটে যাওয়া সম্ভব না, তাই আমরা স্কুটি করলাম। এই স্কুটি দিচ্ছে 20,000 আইডিয়ার এক একজনকে পৌঁছে দেওয়ার জন্য। আর রাস্তাটা দেখুন, একদম চড়াইয়ের রাস্তা, খাড়া মোটামুটি চড়াইয়ের রাস্তা, এবং এই রাস্তাটা দিয়ে যেতে ভারী ভাল লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কারণ ওখানে ওয়েটিংয়ের সময়টা লাগছিল প্রচণ্ড গরম। এখানে দেখুন এই যে ওনাদের সেকেন্ড টেম্পল, কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে এখানে ঢুকতে দিলেন না ওনারা। অনেকবার বলা সত্ত্বেও যে আমরা হিন্দু, আমরাও পুজো করি, ওনারা বললেন না, আমরা ট্যুরিস্টদের অ্যালাউ করি না। আসলে কী হয় বলুন তো, ওনারা তো খুব স্পর্শকাতর এই বিষয়টা নিয়ে, আর ইন্দোনেশিয়াতে ওনারা সত্যিই সংখ্যালঘু, তাই ট্যুরিস্টদের মধ্যেও কে যে কী বুঝে উঠতে পারেন না। অনেকেই তো মিথ্যে কথা বলে বলুন। আর সত্যি একটা কথা না বলে পারছি না, ভারতীয়রা নিজেদের বদনামের জন্য নিজেরাই দায়ী। আজ সকালবেলা যখন ব্রেকফাস্ট ছাড়ছিলাম আমাদের হোটেলের রেস্টুরেন্টে, দেখলাম এক দল ভারতীয়, মানে 2জন ভারতীয় দম্পতি, তারা একবারে জ্যামের অন্তত করে 10টা প্যাকেট, মাখনের অন্তত করে 10টা প্যাকেট, এভাবে প্রায় 40-50টা জ্যাম আর মাখনের প্যাকেট তুলে তুলে ব্যাগে পুরলেন। মানে খুবই দৃষ্টিকটু লাগছিল জিনিসটা দেখতে, এবং খুব লজ্জাও করছিল। একটা দুটো নিয়ে রাখতে পারেন, কিন্তু এত, মানে খুবই খুবই দৃষ্টিকটু। আমাদের
বদনামের জন্য কোথাও না কোথাও আমরাই দায়ী। এবারে আর ফেরার পথে আমরা স্কুটি নিলাম না, বাবাকে স্কুটিতে তুলে আমরা গড়গড় সরসর করে ওই অতটা রাস্তা হেঁটে চলে এলাম। এসে দেখি ও মাগো কোথায় কি, এখন মোটে 247 চলছে আর আমরা নাকি 384। তাই এই আইডিয়া বার করে ঠিক অ্যাঙ্গেল করে দাঁড় করিয়ে বাবা পটাপট আমাদের ছবি তুলে দিল। আর কি যে ভালো উঠেছে ছবিগুলো, কি বলবো। রাস্তায় দেখলাম এই নতুন ধরনের ফল বিক্রি হচ্ছে। আমার মা ফল খেতে ভীষণ ভালোবাসেন আর আমাদেরকেও খাইয়ে খাইয়ে একটা ভালোবাসা ফলের প্রতি তৈরি করেই দিয়েছেন। এই ফলগুলোর নাম স্নেক ফ্রুট। বালি এলে অবশ্যই খাবেন, খুব ভালো খেতে। চলুন যাই আগামী গন্তব্যে। আর আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই। পরের পর্ব নিয়ে শিগগিরই আসছি। এতদিনেও আমাকে সাবস্ক্রাইব না করলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান।